মাধ্যমে আমরা আমরা যে ডিজার্ট যে ভ্যালুটা আমরা পেতে চাচ্ছি আর কি, আমরা এই মাধ্যমে স্যার ওই ডিজায়ারেবল আমাদের যে নাম্বারটা সেটা আমরা পেতে পারবো আর কি ইন্টারপোলেশনের মাধ্যমে। বুঝি নাই তোমার কথা, একটু ক্লিয়ারলি বলতে পারবা? আর আমি বলতে চাচ্ছি দুইটা যদি ভ্যালু থাকে তাহলে আমাদের দুইটা ভ্যালুর মধ্যে থেকে যে ভ্যালুটা আসলে আমাদের দরকার, এক্স্যাক্টলি যে ভ্যালুটা আমরা পেতে চাচ্ছি, সেই ভ্যালুটা পাওয়ার জন্য আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে হেল্প পেতে পারি। দুইটা কিসের ভ্যালু? স্যার দুটা ইন্টারমিডিয়েট ভ্যালু স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল কাদের। স্যার আমার মনে হয় যে একটা যে কোনো একটা রেখার উপর থেকে পয়েন্টের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট আর কি ফাইন্ড আউট করার জন্য আমরা স্যার ইন্টারপোলেশন ইউজ করব। হ্যাঁ, একটা রেখার মধ্যে স্যার একটা রেখার উপর দুইটা পয়েন্ট থেকে তার মাঝখানে যে কোনো একটা পয়েন্ট ফাইন্ড আউট করার জন্য ইন্টারপোলেশনটা ব্যবহার করা হয়। সবাই একটু মিউট করে রাখো কাইন্ডলি। আব্দুল কাদের, আর কেউ বলবে? আমার কাছে মনে হচ্ছে তোমরা ক্লিয়ার না ব্যাপারটা। আর কেউ বলবে? আলামিন, রোল 5। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইন্টারপোলেশন হচ্ছে দুইটা পয়েন্টের ইন্টারমিডিয়েট, মানে মধ্যবর্তী পয়েন্ট, কোন পয়েন্টের কোঅর্ডিনেট বের করা আর কি। এক্স কোঅর্ডিনেট না ওয়াই কোঅর্ডিনেট? ওয়াই কোঅর্ডিনেট স্যার। ওয়াই কোঅর্ডিনেট, তাই তো? জি স্যার। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ইন্টারপোলেশন জিনিসটা মনে হয় তোমরা সবাই ক্লিয়ার না আসলে। আমি যদি আবার এটা যদি দেখাই ওয়ার্ড ফাইলটা, তোমাদের এক্সেল ফাইলটা মনে আছে? আমরা দেখাইতেছিলাম যে আমাদের কিছু সাল আছে এবং কিছু পপুলেশন আছে। হ্যাঁ, নির্দিষ্ট কিছু সালের হচ্ছে পপুলেশন দেওয়া আছে। তাহলে সালগুলাকে আমরা বলতেছি এক্স, ঠিক আছে? আর পপুলেশন গুলাকে বলতেছি এফ অফ এক্স বা ওয়াই, ঠিক আছে? অর্থাৎ সালের করেসপন্ডিং কি আছে? পপুলেশন আছে, ঠিক আছে? সালের করেসপন্ডিং পপুলেশন আছে। তাহলে সালগুলাকে আমরা বলতেছি এক্স আর পপুলেশন গুলাকে বলতেছি এফ অফ এক্স অথবা ওয়াই। কিছু নির্দিষ্ট সালের হচ্ছে পপুলেশন দেওয়া আছে। তাহলে দেখো 1961 সালে পপুলেশন দেওয়া আছে মিলিয়নে 60 মিলিয়ন, 71 সালে দেওয়া আছে 76 মিলিয়ন। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য পপুলেশন ইন দ্য ইয়ার 1968, 1968 সালে পপুলেশন কত ছিল? তাহলে 1968 সালটা হচ্ছে একটা এক্স, যে এক্স এর জন্য আমার বের করতে হবে কি? এফ অফ এক্স, তাই না? 1968 সাল হচ্ছে একটা এক্স, এক্স এর ভ্যালু, যে ভ্যালুর জন্য আমার বের করতে হবে এফ অফ এক্স অথবা ওয়াই এর ভ্যালু। কিন্তু আমাদের 1968 সালের জন্য এফ অফ এক্স এর ভ্যালু এখানে দেওয়া নেই। দেওয়া আছে কিসের জন্য? 1961 সালের জন্য দেওয়া আছে এবং 1971 সালের জন্য দেওয়া আছে। তাহলে 1968 সালের জন্য, অর্থাৎ 1968 সাল হচ্ছে 1961 এবং 1971 এর মাঝখানে একটা পয়েন্ট, এক্স এর ভ্যালু, যে ভ্যালুর জন্য আমার এফ অফ এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে বের করার জন্য আমরা বেশ কিছু মেথড অলরেডি দেখছি, তাই না? মেথড মেথড তো একটাই দেখছি, কিছু টেকনিক আর কি। যেমন আমরা যদি দুইটা পয়েন্ট যদি থাকে, লেটস সে তোমার কাছে শুধু দুইটা পয়েন্ট আছে, 1961 সাল আছে আর ওয়াই এর ভ্যালু আছে 60, 71 সাল আছে, তার সাথে তার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 76, বাকি কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আমরা এগুলো ডিলিট করে দিই, বাকি কোনো ভ্যালু নাই। তার মানে কি হলো? তোমার একটা দুইটা পয়েন্ট আছে, তাই না? দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট দিয়ে আমরা একটা সরল রেখা আঁকতে পারি, তাই না? দুইটা পয়েন্ট দিয়ে কি আমরা সরল রেখা ছাড়া আর কিছু করতে পারি? দুইটা পয়েন্ট যদি থাকে, দুইটা কোঅর্ডিনেট যদি থাকে, এখানে দুইটা কোঅর্ডিনেট না, 1961 সাল, 60 আর 1971, 76। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা কিন্তু একটা স্ট্রেট লাইনই আঁকতে পারি। এছাড়া কি অন্য কোনো লাইন আঁকা সম্ভব? আঁকা সম্ভব না, তাই না? গুড। তাহলে আমাকে দেখো, এখন যদি আমি 1968 সালের পপুলেশন জানতে চাই, অর্থাৎ 1968 সাল হচ্ছে এখানে এক্স এর ভ্যালু, যেই ভ্যালুর জন্য আমার ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? ইন্টারপোলেশন করতে হবে। এটাকেই বলতেছি আমরা ইন্টারপোলেশন, ঠিক আছে? ইন্টারপোলেশন মানে কি? দেখো এখানে দেখো, এই দেখো আমাদের 1961 সালের 1961 সালের পয়েন্টটা হচ্ছে এইটা, তাই না? 1961 সাল, 60, আর এই পয়েন্টটা হচ্ছে 1971, 76।
ঠিক আছে? তাহলে দেখো এই দুইটা পয়েন্ট আমার পয়েন্টের ভ্যালু ওয়াই এর ভ্যালু জানা আছে। এই দুইটা পয়েন্টে এক্স এর জন্য আমার ওয়াই এর ভ্যালু জানা আছে 1961 এবং 1971। তাহলে আমাকে যদি 1968 সালের বের করতে বলে তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, তাই না? একটা স্ট্রেট লাইন ড্র করে তারপরে হচ্ছে আমার 1968 সালের জন্য আমি হচ্ছে 1968 সালের জন্য কি করব? ওয়াই এর ভ্যালুটা বের করব। ঠিক আছে? তার মানে এখানে আমি কি করলাম বলতো? এখানে হচ্ছে আমি একটা ইন্টারপোলেশন করলাম। ঠিক আছে? ইন্টারপোলেশন করা মানে হচ্ছে কি, যে আমার দুইটা কোঅর্ডিনেটের ভ্যালু জানা ছিল, তার মাঝখানে একটা কোঅর্ডিনেটের তার মাঝখানে কোনো একটা এক্স এর ভ্যালুর জন্য আমার ওয়াই এর ভ্যালু বের করা লাগছে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার ইন্টারপোলেশন টেকনিকের মাধ্যমে আমি করতেছি। তাহলে ইন্টারপোলেশনে আমরা কি করছি? এখানে দেখো আমরা কিন্তু একটা ইকুয়েশন যদি বানিয়ে ফেলতে পারি, একটা ইকুয়েশন, অর্থাৎ ইকুয়েশনটা কিসের হবে? y ইকুয়াল টু, মনে করো y ইকুয়াল টু ax প্লাস b, এটা একটা ইকুয়েশন, তাই না? তাহলে এখানে হচ্ছে y হচ্ছে কি তোমার পপুলেশন গুলা, তাই না? আমি যদি একটা ইকুয়েশন বানিয়ে ফেলি যে y ইকুয়াল টু হচ্ছে ax প্লাস হচ্ছে b, তাহলে এখানে দেখো y ইকুয়াল টু ax প্লাস b লিখলে কি হবে? অর্থাৎ আমরা হচ্ছে y বের করব, যে কোনো x এর মানের জন্য কি বের করব? y বের করব, তাই না? তাহলে y গুলাই কি এখানে? পপুলেশন। এখানে আমাদের y হচ্ছে পপুলেশন। তাহলে আমার x এর যে কোনো মানের জন্যই, অর্থাৎ যে কোনো ইয়ারের জন্যই আমি কিন্তু পপুলেশন বের করতে পারি। ঠিক আছে? তাহলে সেজন্য আমার কি করতে হবে? সেজন্য আমার কিন্তু এই যে কোএফিসিয়েন্ট a এবং b এর মান জানতে হবে, তাই না? কোএফিসিয়েন্ট a এবং b এর মান যদি আমি জানি, তারপরে আমার যদি যে কোনো x এর মান, যদি আমাকে x এর মানের জন্য y বের করতে বলে, তাহলে আমি সেই x এর মান বসিয়ে দিব। তার আগে আমি কোএফিসিয়েন্ট গুলোর মান বের করে নিব, সেইখান থেকে হচ্ছে আমি y এর মান অর্থাৎ পপুলেশন বের করতে পারবো। এটাই ছিল আমাদের ইন্টারপোলেশনের উদ্দেশ্য, তাই না? ইন্টারপোলেশনের এই হচ্ছে আমাদের ইকুয়েশন। বুঝা গেছে তোমরা মানে ইন্টারপোলেশন ব্যাপারটা? এইটা তো বুঝতে পারছো, তাই না? কারণ আমরা গত ক্লাসে যে ইকুয়েশন গুলো নিয়ে কথা বলছি, সেই ইকুয়েশন এই দুইটা পয়েন্ট থাকলে, অর্থাৎ দুইটা যদি কোঅর্ডিনেট থাকে, তাহলে আমাদের কিন্তু স্ট্রেট লাইন ছাড়া কোনো উপায় নাই, তাই না? আর যদি তিনটা থাকে, তিনটা কোঅর্ডিনেট যদি থাকে, তাহলে কিন্তু আমি স্ট্রেট লাইনের পরে কি হয়? স্ট্রেট লাইনের পরে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, তাই না? তিনটা পয়েন্ট যদি থাকে, আমার অ্যাট লিস্ট তিনটা পয়েন্ট যদি থাকে, তখন আমরা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে পারি, তাই না? তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে? y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাই না? এটাই তো y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে দেখো এইখানে যদি আমার তিনটা x এর ভ্যালু এবং তিনটা y এর, তার করেসপন্ডিং তিনটা y এর ভ্যালু যদি থাকতো, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা দিয়ে কিন্তু আমি ইকুয়েশনটাকে তৈরি করে ফেলতে পারতাম। অর্থাৎ এখন আমার তিনটা পয়েন্ট আছে, তিনটা x এর ভ্যালু আছে, তার করেসপন্ডিং y এর ভ্যালু আছে। এখন আমার যে কোনো x এর জন্য আমি কি করতে পারি? y এর ভ্যালু বের করতে পারি, অর্থাৎ যে কোনো ইয়ারের জন্য আমি পপুলেশন বের করতে পারি এই ইকুয়েশন দিয়ে, যেহেতু আমার তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে, তিনটা কোঅর্ডিনেট জানা আছে। ঠিক আছে? তাহলে এরকম যদি তিনটার জায়গায় চারটা থাকে, তাহলে এই ইকুয়েশনটা তখন কি হবে? ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d হবে, তাই না? যদি পাঁচটা থাকে তাহলে কি হবে? ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস e, এরকম হবে না? বোঝা যাচ্ছে? তার মানে যত বেশি তোমার পয়েন্ট, যত বেশি তোমার কোঅর্ডিনেট থাকবে, তত কিন্তু তোমার ইকুয়েশনে কিন্তু ইকুয়েশনটাও তত কি হবে? বড় হবে। মানে বড় হবে মানে আমি বলতেছি ইকুয়েশনের পাওয়ারটা তত বেশি হবে। অর্থাৎ তোমার যদি তিনটা পয়েন্ট থাকে, তাহলে তোমার ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার কত হবে? 2 হবে, তাই না? বুঝতে পারছো এটা? যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে পাওয়ার কত হবে? 1 হবে, তাই না? y ইকুয়াল টু ax প্লাস b, তিনটা পয়েন্ট থাকলে পাওয়ার হবে কয়টা? কত? 2। আর চারটা পয়েন্ট থাকলে পাওয়ার হবে কত? 3, তাই না? এটা কি বোঝা গেছে? বুঝতে পারতেছো? পাওয়ার হচ্ছে যতগুলা পয়েন্ট থাকবে তার থেকে একটা পয়েন্ট পাওয়ার কম হবে।
অর্থাৎ 3টা পয়েন্ট যদি থাকে তাহলে পাওয়ার হবে 2, 2টা পয়েন্ট থাকলে পাওয়ার হবে 1। হ্যাঁ, বোঝা যাচ্ছে? একটু চ্যাট বক্সে কেউ বুঝে পারে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি কোনো কোশ্চেন আছে? একটি রেখায় কয়েকটি জানা বিন্দুর সাহায্যে একটি অজানা বিন্দুর স্থানাঙ্ক বের করা। হ্যাঁ, ঠিকই বলছো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা হচ্ছে বুঝে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কারণ আমরা গতদিন কিন্তু অনেক ইকুয়েশন নিয়ে আলোচনা করছি। এখন ইকুয়েশন আলোচনা করতে গেলে তোমরা যদি বেসিক জিনিসটা ভুলে যাও তাহলে কিন্তু আমাদের আসলে সমস্যা। আচ্ছা, আমরা তাহলে ওই যে স্লাইডটা, আমরা যেই ইন্টারপোলেশনের জন্য যে শীটটা দিছিলাম সেই শীটে আবার ফিরে আসি। তাহলে আমরা কি কি করছিলাম? প্রথমে কিন্তু এই যে পলিনোমিয়ালটা আমরা, অর্থাৎ আমার যদি n+1 সংখ্যক পয়েন্ট থাকে, ডেটা পয়েন্ট থাকে, তাহলে n+1 সংখ্যক ডেটা পয়েন্টের জন্য আমি কিন্তু nth অর্ডার পলিনোমিয়াল আমি লিখতে পারি, তাই না? এবং আমার কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে এই পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলাকে বের করা, তাই তো? তারপর আমরা কি করলাম? আমরা কিন্তু এই ইকুয়েশনটা আমরা পরবর্তীতে এই ইকুয়েশনটাকে আবার মডিফাই করছি, তাই না? এই ইকুয়েশনটাকে মডিফাই করছি, মডিফাই করে কি লিখছি? এ নট এর জায়গায় কি লিখছি? বি নট, তাই না? আর a1 এর জায়গায় লিখছি b1। কেন লিখছি? কারণ আমাদের এইভাবে যদি লিখি b0 প্লাস b1 ইন্টু এক্স মাইনাস এক্স নট, তাহলে আমাদের একটা কি থাকে? একটা হচ্ছে এই ট্রেন্ড, মানে একটা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি আর কি, b0 প্লাস b1। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা কি বলছিলাম? 3টা পয়েন্ট যদি থাকে, 3টা পয়েন্ট থাকলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি, b0 প্লাস b1 এক্স মাইনাস এক্স নট প্লাস b2 এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট। দেখো, ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। এখানে কিন্তু তোমার সর্বোচ্চ পাওয়ার কত হবে? সর্বোচ্চ পাওয়ার কত হবে? এই ইকুয়েশনের পাওয়ার কিন্তু সর্বোচ্চ 2 হবে, কারণ এক্স এর সাথে যদি এক্স গুণ হয় তাহলে কি হবে? এক্স স্কোয়ার হবে, তাই না? তাহলে এক্স এর সাথে এক্স গুণ হলে এক্স স্কোয়ার হবে। অর্থাৎ 3টা পয়েন্ট যদি থাকে তাহলে তোমার সর্বোচ্চ ইকুয়েশনের পাওয়ার হবে 2, তাই তো? ঠিক আছে, তাহলে এইগুলা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? এই যে দেখো, 3টা পয়েন্ট থাকলে আমরা কিন্তু একটা পলিনোমিয়ালের ইকুয়েশন লিখতে পারি। ইকুয়েশন বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমার ইকুয়েশনের মধ্যে আমি যে কোনো এক্স এর ভ্যালু ইনপুট দিব, সাথে সাথে আমার এফ অফ এক্স চলে আসবে, অথবা সাথে সাথে আমার ওয়াই এর ভ্যালু চলে আসবে, তাই না? যে কোনো এক্স এর ভ্যালু ইনপুট দিব, যে এক্স এর ভ্যালু আমার এখানে এক্স এর ভ্যালুর ওয়াই এর মান জানা নাই, তাহলে আমি সেই এক্স এর ভ্যালু ইনপুট দিলে সাথে সাথে আমার ওয়াই এর ভ্যালু বা এফ অফ এক্স এর ভ্যালু চলে আসবে। এটাই তো উদ্দেশ্য, তাই না? এবং এরপর আমরা দেখাইছিলাম যে কিভাবে b0, b1, b2 বের করতে হয়, তাই না? b0 বের করতে, b0 ইকুয়াল টু f অফ x নট, অর্থাৎ প্রথম পয়েন্টের ফাংশনের মানটাই হচ্ছে b0, আর তারপরে b1 হচ্ছে এই প্রথম দুইটা পয়েন্টের ফাংশনের ভ্যালুর বিয়োগফল ডিভাইডেড বাই দুইটা পয়েন্টের x এর ভ্যালুর বিয়োগফল, তাই না? তারপরে b2 বের করার জন্য কি করতে হবে? b2 হচ্ছে 3টা পয়েন্ট থাকবে, তাই না? 3টা পয়েন্টের মধ্যে তাহলে সেকেন্ড আর থার্ড পয়েন্টের ফাংশনের মান ডিভাইডেড বাই এক্স এর মান মাইনাস হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পয়েন্টের ফাংশনের মান ডিভাইডেড বাই এক্স এর মান, আর সবগুলাকে আবার ভাগ করতে হবে থার্ড পয়েন্ট মাইনাস ফার্স্ট পয়েন্ট, তাই না? এইভাবে বের করা হয়েছিল এবং এটা কিন্তু আমরা দেখাইছিলাম। যাই হোক, তাহলে আমাদের এইভাবে লেখার কারণে আমরা কি করতে পারতেছি? আমরা কিন্তু একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করাতে পারতেছি। জেনারেল ইকুয়েশনটা কি? যদি আমাদের n+1 সংখ্যক পয়েন্ট থাকে তাহলে এটা হচ্ছে b0 প্লাস b1 x মাইনাস x নট প্লাস b2 x মাইনাস x নট x মাইনাস x1, এইভাবে bn x, এইভাবে bn এ কয়টা থাকবে? x মাইনাস x নট থেকে শুরু করে x মাইনাস xn পর্যন্ত কিন্তু থাকবে, তাই তো? ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের nth অর্ডার নিউটনস ডিভারেন্স ইন্টারপোলেশন পলিনোমিয়াল। ইন্টারপোলেশন পলিনোমিয়ালের কারো কোনো কোশ্চেন আছে? বেসিকটাই বুঝো নাই বা কেন করতেছি? আমি একটু আনমিউট করে দিব নাকি? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এরপরে কিন্তু আমরা দুইটা অঙ্ক দেখছিলাম, তাই না? গতদিন একটা অঙ্ক ছিল যে আমাদের এক্স এর ভ্যালু, প্রথমে কি বলছিল? এক্স এর ভ্যালু 4 এবং এক্স এর ভ্যালু 6 এর জন্য এফ অফ এক্স দেওয়া ছিল, হ্যাঁ? অর্থাৎ 4 এর জন্য আর 6 এর জন্য এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া ছিল। আমাদেরকে কি করতে বলছিল? 5 এর জন্য বের করতে বলছে, তাই না?
এই দেখো 5 এর জন্য বের করতে বলছে প্রথমে, তারপরে বলছে 5 এর জন্য বের করতে পয়েন্ট দেওয়া ছিল x এর ভ্যালু 4.5 আর 5.5 5, তাহলে 5 এর জন্য x এর ভ্যালু 5 এর জন্য f of x এর ভ্যালু বের করতে বলছিল। সবই কি করতে হবে আমাদের নিউটনের ওই যে ফর্মুলা ওইটা দিয়ে করতে হবে। তাহলে দুইটা পয়েন্ট যদি থাকে, দুইটা পয়েন্টের মাঝখানে যদি কোনো ভ্যালু বের করতে বলে তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনে চলে যেতে হবে, তাই না? গোবিন্দ রেজড হ্যান্ড, গোবিন্দ কি বলবা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যেমন এই যে এক্সাম্পলটা, যে প্রথম এক্সাম্পলটা আছে, আমাদের ফাংশনের মান তো দেই আছে যে f of x equal to log x, তাহলে তো আমরা x এর জায়গায় যে ভ্যালু ইনপুট দেবো আমরা কিন্তু ওই মানটা পেয়ে যাচ্ছি, y এর মানটা। তাহলে আমাদের ওই ইন্টারপোলেটিংটা তো এখানে দরকারই হচ্ছে না যদি আমরা ফাংশনটাই জানি যে ফাংশনটা কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসলে এটা হ্যাঁ এটা এটা ঠিকই বলছো, কিন্তু এটা আসলে log x লিখছে, এটা আসলে আমাদের log x না লিখলে, log x লেখাটা আমার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে f of x বের করা। ফাংশনটা জানা থাকলে তো আসলে হয়েই গেল, ফাংশনটা ধরে নাও যে জানা নাই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা log x f of x equal to যে log x, এটা আসলে তোমার জানা দরকার নাই, বুঝছো? কারণ আমরা তো f of x বের করতেছি না, যেটা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করেই আমরা হচ্ছে ভিতরের ভ্যালুগুলা বের করতেছি, তাই না? f of x equal to না, আমাদের অঙ্কগুলোতে ওই ফাংশনটা দেওয়া থাকবে না, তাই তো স্যার? না না না, ফাংশন দেওয়া থাকবে না। ওকে স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? আমরা কিন্তু গতদিন এগুলো সবই বুঝছি, তাই না? কেউ কি মেসেজ করছো? স্যার ফাংশন তো ক্রিয়েট হবে ইন্টারপোলেশনের মাধ্যমে, ফাংশন ক্রিয়েট হবে ইন্টারপোলেশনের মাধ্যমে। ফাংশন তো আগেই আমরা ডেভেলপ করে রাখবো। হ্যাঁ, তাহলে দেখো এই যে শীটে আমরা কত কত পর্যন্ত পড়ছি সেটা একটু বলি তোমাকে। 7 নম্বর পেজ পর্যন্ত আমাদের পড়া হয়েছে। এই শীটের 7 নম্বর পেজ পর্যন্ত দুইটা অঙ্ক ছিল, দুইটা অঙ্ক আমরা করছি আর থিওরিটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? 7 নম্বর পেজ নাম্বার 7 পর্যন্ত পড়া হয়েছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, এবার আমরা তাহলে চ্যাপ্টার 4 এ আমাদের কি কি পড়ার কথা ছিল, কি কি পড়ছি আমরা সেটা একটু দেখি। চ্যাপ্টার 4 এ ছিল নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, লিনিয়ার ইন্টারপোলেশন পড়া হয়েছে, কোয়াড্রেটিক ইন্টারপোলেশন পড়া হয়েছে, জেনারেল ফর্ম অফ নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল পড়া হয়েছে, তাই না? বাকি আছে কি? বাকি আছে এরর্স অফ নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। তারপরে সেকেন্ড হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, তারপরে হচ্ছে কোএফিসিয়েন্টস অফ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, ইনভার্স ইন্টারপোলেশন, তারপরে হচ্ছে স্প্লাইন ইন্টারপোলেশন। তাহলে আমরা দেখো এই কয়টা টপিক কিন্তু আমরা কভার করছি অলরেডি, তাই না? এই কয়টা টপিক কভার করা হয়েছে, ঠিক আছে? এরপরে তাহলে আমরা আগাই। তোমাদের এই শীটে হচ্ছে এইটা পড়ার দরকার নেই, ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স টেবিল, এটা পড়ার দরকার নেই, বুঝতে পারছো? এখানে একটা অঙ্ক আছে, এটাও দরকার নেই। অর্থাৎ 8 নম্বর পেজ থেকে 10 নম্বর পেজ পড়ার দরকার নাই, ঠিক আছে? এরপরে দেখো যে এরর্স, এই যে এইটা এরর্স অফ নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, এররটা কত হবে? এই পলিনোমিয়াল থেকেও যদি আমরা এক্স এর ভ্যালুর জন্য ওয়াই বের করি তাহলে কিন্তু একটা এরর থাকবে, তাই না? এক্সাক্ট ভ্যালু তো আর পাবো না আমরা। তাহলে সেই এররটা কত হবে সেটা এখানেও আসলে ডিটেলস বলা হয় নাই, সংক্ষেপে বলছে, সেটা আমরা একটু দেখি। এখানে যেটা বলা হয়েছে যে এটা তো ইকুয়েশন, আমাদের জেনারেল ইকুয়েশন, তাই না? জেনারেল ইকুয়েশন এখানে বলতেছে যে the structure of Newton's interpolating polynomial is similar to the Taylor series। তোমরা তো টেইলর সিরিজ পড়ছো, টেইলর সিরিজ আর এই সিরিজটা কিন্তু মানে হুবহু একই, তাই না? স্ট্রাকচারটা কিন্তু হুবহু একই। তাহলে টেইলর সিরিজে তোমরা কিন্তু এরর বের করা শিখছিলা, টেইলর সিরিজে এররটা বের করার শিখছিলা। সেটা কত ছিল? এই যে দেখো rn ইকুয়াল টু ছিল f টু দি পাওয়ার n প্লাস 1, তারপরে একটা সাই বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ইনটু হচ্ছে xi প্লাস 1 মাইনাস xi টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? Similarly, the remainder of for the nth order interpolating polynomial is this। আচ্ছা, অর্থাৎ এটা ছিল টেইলর সিরিজের এরর, বুঝছো? এটা ছিল টেইলর সিরিজের এরর। তাহলে আমাদের এইখানকার এররটা কি হবে? এখানকার এররটা হবে এরকম। যাক, এরর নিয়ে আমরা পরে যদি ডিরাইভ করতে হয়, কিভাবে ডিরাইভ করতে হয় সেটা আমরা শিখবো। আপাতত আমরা ডিরাইভটা শিখতেছি না, ঠিক আছে?
আমরা এররটা আমরা এখন আপাতত শিখতেছি না। ঠিক আছে, আমরা চলে যাই এটা আরেকটা টপিক। যদি তোমার ভ্যালুগুলা যদি একটা এক্স এর ভ্যালু মনে করো এগুলা যদি সেম যদি ডিফারেন্স থাকে, সেম ডিফারেন্স কি বুঝাচ্ছি দেখো, যেমন এইখানে একটু খেয়াল করো, এইখানে দেখো এক্স এর ভ্যালু 1961, তারপরে হচ্ছে 1971, তারপরে 1981, তার মানে প্রত্যেকবারই ডিফারেন্স কত 10 করে, তাই না? এক্স এর ডিফারেন্স কত 10 করে না? 1961 পরে 71, তারপরে 81, তারপরে 91, তারপরে 2001, 2011, অর্থাৎ এক্স এর ডিফারেন্স গুলা কত এখানে 10 করে, তাই না? বুঝতে পারছো? এরকম যদি হয় যে এক্স এর ডিফারেন্স গুলা যদি সেম হয়, তাহলে কিন্তু আমরা প্রথমটাকে যদি x0 বলি, তারপরেরটাকে আমরা x0 প্লাস h বলতে পারি। পরের পয়েন্টের x কে আমরা x0 প্লাস h, পরের পয়েন্টকে হচ্ছে x0 প্লাস 2h, তারপর এইভাবে x0 প্লাস nh এভাবে বলতে পারি। বুঝছো? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইকুয়েশনটা, অর্থাৎ আমাদের যে জেনারেল ইকুয়েশনটা ছিল সেটা কিন্তু একটু মডিফাই হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এটা মনে আছে কিনা যে f অফ x1, x0 ইকুয়াল টু কি ছিল? f অফ x1 মাইনাস f অফ x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0, তাই না? তাহলে x1 মাইনাস x0 কে আমরা h লিখতে পারি, আর f অফ x1 মাইনাস f অফ x0 কে আমরা ডেল্টা f অফ x0 লিখতে পারি। বুঝতে পারছো? তারপরে আমাদের কি ছিল? f অফ x2, x1, x0 ইকুয়াল টু কি ছিল? f অফ x2 মাইনাস f অফ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 মাইনাস f অফ x1 মাইনাস f অফ x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0, আর নিচে ছিল হচ্ছে x2 মাইনাস x0। তাহলে দেখো f অফ x2 মাইনাস f অফ x1, x2 মাইনাস x1 কে কি লিখতে পারি আমরা? h লিখতে পারি, তাই না? x2 মাইনাস x1 কে কি লিখতে পারি? h, যদি ডিফারেন্সটা সেম থাকে। তারপরে x1 মাইনাস x0 এটাকেও আমরা h লিখতে পারি, আর x2 মাইনাস x0 কে আমরা 2h লিখতে পারি। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের ডিফারেন্স গুলা প্রথম পয়েন্টের থেকে দ্বিতীয় পয়েন্টের যে ডিফারেন্স, দ্বিতীয় পয়েন্ট থেকে তৃতীয় পয়েন্টের x এর ডিফারেন্স সেম। তাহলে প্রথমটাকে যদি আমরা x0 মনে করি, প্রথমটাকে যদি বলি x0, তাহলে পরেরটা হচ্ছে x0 প্লাস h। ঠিক আছে, x0 প্লাস h, তারপরেরটা হচ্ছে x0 প্লাস হচ্ছে 2h। এটা কি বুঝতেছো তোমরা? ফন্ট একটু বাড়াই দিই। ঠিক আছে, অর্থাৎ 1961 সাল যদি x0 হয়, তারপরেরটা হচ্ছে x0 প্লাস h, h এর মান কত এখানে 10, তারপরেরটা হচ্ছে x0 প্লাস 2h। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে অর্থাৎ তাহলে আমাদের ইকুয়েশনটা যেটা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, যেটা সেটা তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেটাকে আমরা মডিফাই করতে পারি। সেটা মডিফাই করলে কি রকম হবে সেটাই আমরা এখানে দেখতেছি। ঠিক আছে, তাহলে x2 মাইনাস x1 হবে h, x1 মাইনাস x0 হবে h, আর x2 মাইনাস x0 হবে 2h। ঠিক আছে, তাহলে দেখো নিচে কিন্তু 2h স্কয়ার লেখা যায়, নিচেরটাকে 2h স্কয়ার লেখা যায়। ঠিক আছে, আর উপরে কি লেখা যায় দেখো, f অফ x2 মাইনাস 2f অফ x1 প্লাস f অফ x0, এটাকে আমরা আবার ডেল্টা f স্কয়ার x0 লিখতে পারি। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের যদি ফাংশনের মধ্যে 3টা পয়েন্ট থাকে, তাহলে আমরা কিন্তু ডেল্টা f স্কয়ার x0 ডিভাইডেড বাই 2h স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে যদি আমাদের এখন n+1 সংখ্যক পয়েন্ট থাকে ফাংশনের মধ্যে, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি? ডেল্টা f টু দি পাওয়ার n x0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ইনটু h টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা কিন্তু দেখো, ইকুয়েশনটা তখন কিন্তু সিম্পলিফাইড হয়ে যাবে। বুঝতে পারছো? ইকুয়েশনটা তখন কি হবে? সিম্পলিফাইড হয়ে যাবে। দেখো, এটাই হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশনের অবস্থা। তোমরা বাসায় এটা একটু দেখো, ঠিক আছে? এটা না দেখলে বুঝতে পারবে না, এটা একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যে জেনারেল ইকুয়েশন থেকে কিভাবে আমাদের যদি ইকুয়াল ইন্টারভ্যাল থাকে এক্স এর ভ্যালুগুলার, তাহলে সেখানে আমরা কিভাবে ভ্যালুটা ফাংশনটা আমরা এইভাবে মডিফাই করতে পারি সেটা একটু দেখব। কেউ কিছু বলবা?
আচ্ছা আমরা তাহলে এবার নেক্সট টপিকে চলে যাই। এরপরে আমাদের টপিকটা ছিল लाग्रांज ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। ঠিক আছে, এখানে দেখো এটা একটু খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আমরা একটু ডিসকাস করব। ইট ইজ এ রিফর্মুলেশন অফ নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, অর্থাৎ নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়ালে আমরা যা করছি সেটাকেই একটু রিফর্মুলেট করছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়ালে কি ছিল, আমাদের ফাংশনের ভ্যালু বের করা লাগতো না প্রতিবার। হ্যাঁ, প্রতিবার ফাংশনের ভ্যালু বের করা লাগতো না। এখন এই ফাংশনের ভ্যালু বের করার জন্য দেখো ওরা কি করছে, ফাংশনের ভ্যালু হচ্ছে কিভাবে বের করতে হবে, দেখো একটা সামেশন চিহ্ন দিছে, সামেশন অফ i ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, i ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, এখানে হচ্ছে lix ইনটু fxi। অর্থাৎ তোমার যদি দুইটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্ট থাকলে i ইকুয়াল টু 0 থেকে কত পর্যন্ত হবে বলো তো? দুইটা পয়েন্ট যদি থাকে, একটু বলবা কেউ? তোমার যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে n এর মান কত হবে? 1 হবে, তাই না? এই যে কৃষ্ণচন্দ্র ঠিক বলছো, দুইটা পয়েন্ট থাকলে তখন তোমার f2 হবে, তাই না? না সরি, f1 হবে, f1 x ইকুয়াল টু i ইকুয়াল টু 0 থেকে 1 হবে তখন, তাহলে lix ইনটু fxi। অর্থাৎ নিউটনস ইন্টারপোলেটিং পলিনোমিয়ালে আমরা যা করছিলাম সেই কাজই, সেই জিনিসই, সেই ইকুয়েশনই আসবে, কিন্তু এইভাবে আসবে আর কি, বুঝছো? আমাদের আরো সিম্পলিফাইড হয়ে গেল আর কি, ইকুয়েশনটা বানানো আরো সিম্পলিফিকেশন করা হয়েছে। কিভাবে করছি দেখো, এটা একটু বুঝতে হবে আর কি, আমরা এটার পিছনে সময় ব্যয় করব। দেখো n এর মান যদি 1 হয় তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন হবে, তাই না? দুইটা পয়েন্ট থাকবে, n এর মান 1 হওয়া মানে কি, i ইকুয়াল টু 0, 0 থেকে 1। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়েশনটাকে আমরা কি লিখবো, f1x, f1x ইকুয়াল টু কি লিখবো, এই দেখো lix বের করার আবার এখানে ফর্মুলা আছে, দেখো lix বের করার ফর্মুলাটা এখানে আছে, দেখো এই চিহ্নটার সাথে কি তোমরা পরিচয় আছে তোমাদের? এই চিহ্নটা lix ইকুয়াল টু যে এখানে লিখছে, এটাও কিন্তু এক ধরনের সামেশনের চিহ্ন, তাই না? এই চিহ্নটার সাথে পরিচয় আছে তোমাদের? ম্যাথমেটিক্সে তো তোমরা এই চিহ্নটা মনে পরিচয় নাই? আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে, চিনি না, আচ্ছা ওকে। আচ্ছা এই চিহ্নটা যেটা করে সেটা হচ্ছে কি, গুণ করে, বুঝছো? মনে করো j ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, তো তাহলে j ইকুয়াল টু 0 এর জন্য একটা ভ্যালু, তার সাথে গুণ করবে j ইকুয়াল টু 1 এর জন্য, যে এই পুরো জিনিসটাকে গুণ করবে, এইভাবে চলতে থাকবে আর কি। এখানে যেমন এটা একটু দেখো, হয়ে গেল। আচ্ছা n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, এটা একটু চিন্তা করো। n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে f1x হবে, তাই না? এটা f1x হবে, ঠিক আছে? কারণ i ইকুয়াল টু 0 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, i ইকুয়াল টু 0 থেকে 1, তাহলে lix বের করতে হবে আমাদের। lix কিভাবে বের হবে, lix টা কিভাবে বের হবে সেটা একটু দেখো। lix টা বের হবে কিসের জন্য, 0 এর জন্য একবার করবা, তাহলে এটা কি হবে, l0x f of x0 প্লাস হচ্ছে l1x f of x1। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখবো, সামেশন তো, তাহলে 0 এর জন্য একবার লিখবা l0x f x0, তারপরে 1 এর জন্য প্লাস দিবা l1x f x1। ঠিক আছে, এবার আসো l0x আর l1x কিভাবে বের করবা, l0x আর l1x কিভাবে বের করবা, এইখানে দেখো l0x যখন বের করবা তখন হচ্ছে j ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত হবে, এবং j i এর সমান হইতে পারবে না, দুইটা শর্ত। l0x ইকুয়াল টু হচ্ছে j ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত হবে, কিন্তু j আবার i এর সমান হইতে পারবে না, এটা একটু বুঝার আছে, দেখো জিনিসটা। তাহলে আমাদের এখানে i কত, প্রথমবার i কত, চ্যাট বক্সে কেউ বলো প্রথমবার i কত, প্রথমবার i 0, ঠিক আছে।
প্রথমবার i যদি 0 হয় তাহলে j ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, কিন্তু যে আবার i এর সমান হইতে পারবে না, অর্থাৎ j ইকুয়াল টু 0 আমরা ইউজ করতে পারবো না, এখানে j ইকুয়াল টু 1 ইউজ করতে হবে। ঠিক আছে, j ইকুয়াল টু যদি 1 ইউজ করো তাহলে এটা কি হবে, x মাইনাস x1, আর x i এর মান কত, এখানে 0, তাহলে x0 মাইনাস x1। ঠিক আছে, এটাকে আমরা একটু এক্সেল ফাইলে দেখাবো, একটু এক্সেল ফাইলে দেখাবো নাকি? এটা মনে হয় তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে এক্সেল ফাইলে চলে যাই। তাহলে এটাকে আমরা কি বলতেছি, লাগরাঞ্জ, তাই না? লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, তাই না? তাহলে লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়ালের মধ্যে কি আছে, f n x, f n x মানে কি, ইকুয়েশনটা আর কি, তাই না? ইকুয়েশনটা লিখবো f of x আর কি, f of x। তাহলে f x ইকুয়াল টু কি হবে, f x ইকুয়াল টু কি লিখছে এখানে, আমরা একটু ফন্টটা বড় করে দিই না, এটাকে আমরা 22 করে দিই, যাই হোক দরকার নাই। আমরা ইকুয়েশনটা লিখি, এখান থেকে ইকুয়েশনটা কিভাবে আনবো, ইনসার্ট ইকুয়েশন, একটু ওয়েট করতে হবে, এখানে ফর্মুলা ইনসার্ট ফাংশন, ইনসার্ট ইকুয়েশনটা বলাই, এখানে মনে হয় যাক, আমরা নেক্সট ক্লাসে হয়তো দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, আমরা এক্সেলে আর যাচ্ছি না, ঠিক আছে? এখন দেখো, তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য এটা কিভাবে আসছে বুঝতে পারছো? কেউ একটু ক্লিয়ার করতে পারবা, কেউ বুঝতে পারছো কিনা? আনমিউট করে একটু বলতে পারবা, n ইকুয়াল টু 1 এর জন্য এটা কিভাবে আসছে? আচ্ছা, n এর মান 2 হয় তাহলে কিভাবে হবে এটা একটু দেখো। n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কিভাবে আমরা লিখবো, এই ফাংশনটা কিভাবে আসবে? দেখো, n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে f of x ইকুয়াল টু কি হবে, i ইকুয়াল টু 0 থেকে 2, তাই না? i ইকুয়াল টু 0 থেকে 2, তাহলে 0 এর জন্য L0x f of x0 প্লাস L1x f of x1 প্লাস L2x f of x2, এটা তো, এটা কি ক্লিয়ার? স্যার আমরা প্র্যাকটিস করতে গেলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, সেটা তো হবে। এখানে এখানে দেখো, n এর মান যদি 2 হয় তাহলে f2x, তাই না? f2x ইকুয়াল টু কি, i ইকুয়াল টু 0 থেকে 2, তাহলে কিভাবে হবে, L0x f of x0 প্লাস L1x f of x1 প্লাস L2x f of x2, এটু ক্লিয়ার? হ্যাঁ, সামেশন n এর মান যদি 2 হয় তাহলে এটা কিভাবে লিখবো, এটা একটু বলো। আচ্ছা, ঠিক আছে, এবার আসো L0x L1x L2x বের করতে হবে, এটাই তো কাজ, বাকি তো আর কোনো কাজ নাই। L0x L1x L2x বের করতে হবে, তাই তো? তারপরে ওই ভ্যালুগুলা বের করে এখানে বসায় দিতে হবে, তাইলেই তো হয়ে গেল নাকি? n এর মান 2 এর জন্য
L0x L1x L2x বের করে বসাই দিলেই তো হবে নাকি? বসায় তাহলে এখন দেখো L0x বের করলে কিভাবে করবা এটা একটু বুঝে রাখো। এখানে তোমার n এর মান কত বলো তো? n এর মান 2 তাই না? n এর মান কত? n এর মান হচ্ছে 2। তাহলে L0x যখন বের করবা তখন j = 0 থেকে 2 পর্যন্ত হবে, 0 থেকে 2 পর্যন্ত হবে। তাহলে 0 1 2 তিনটা না, তিনটা ভ্যালু না? খেয়াল করো, i এর মান যদি 0 হয় আমাদের n কত? 2। তাহলে 0 1 2 তিনটা ভ্যালু না? তিনটা ভ্যালু। এই তিনটা ভ্যালুর মধ্যে আবার যে i এর সমান হইতে পারবে না, যে i এর সমান হইতে পারবে না। তাহলে যে L0 মানে কি? i0 তাই না? তার মানে যে 0 হইতে পারবে না। তাহলে যে কত কত হইতে পারবে? যে 1 হইতে পারবে আর যে 2 হইতে পারবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? একটু কম চ্যাটে বলো, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইখানে দেখো এটা একটু, হ্যাঁ আবার বলি জিনিসটা। L0x বের করবো আমরা, L1x বের করবো, L2x বের করবো, তাই না? 0x 1x 2x। এখন যখন L0x বের করবা তোমার n এর মান কিন্তু 2। তাহলে তোমার j = 0 থেকে 2 পর্যন্ত তোমার এখানে ইয়ে করতে হবে, কাজ করতে হবে, তাই না? j = 0, j = 1, j = 2। ঠিক আছে, যেটাই বের করো, L1x বের করো, L2x বের করো, L0x বের করো, প্রত্যেক ক্ষেত্রেই তোমার কি করতে হবে? 0 থেকে 2 পর্যন্ত করতে হবে। 0 থেকে 2 পর্যন্ত যদি করো তার মধ্যে আবার শর্ত আছে যে i এর সমান হইতে পারবে না, বুঝছো? তাহলে তোমার যখন L0x বের করবা তখন j কি 0 হইতে পারবে? পারবে না। L1x যখন বের করবা তখন j = 1 হইতে পারবে? পারবে না। L2x যখন বের করবা তখন j = 2 হইতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখো। অর্থাৎ i কখনো j হইতে পারবে না, i কখনো j হইতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ i = j এর জন্য আমরা এই কাজটা করব না। ঠিক আছে, এখন দেখো এখন কি করব? তাহলে j = যদি i এর মান যদি 0 হয় তাহলে j = 1 থেকে 2 পর্যন্ত হবে। 1 থেকে 2 পর্যন্ত কিভাবে হবে? x মাইনাস, তাহলে প্রথমে 1 এর জন্য করলে কি হবে? x - x1 ডিভাইডেড বাই কি হবে? i কত হবে? i 0 হবে, তাই না? i কিন্তু 0 হবে। তুমি যখন L0x বের করবা তখন i এর মান কিন্তু 0ই হবে। সেই 0 i এখানে বসানো যাবে, কিন্তু ওই প্রোডাক্ট গুণফল বের করা যাবে না। তাহলে x0 - x1 হবে, গুণ হবে, ইনটু হবে x - x2 ডিভাইডেড বাই x0 - x2। ঠিক আছে, মানে এই সামেশনে যেটা হয়, এই সামেশনে তো আমরা যোগ করি, তাই না? ভ্যালুগুলোকে যোগ করতে থাকি, আর এই সামেশন হচ্ছে আমরা গুণ করতে থাকি। অর্থাৎ এইটা j এর জন্য একবার, তার সাথে গুণ হবে, j = 1 এর জন্য একবার হবে, তার সাথে গুণ হবে j = 2 এর জন্য যেটা হবে, বুঝছো? অর্থাৎ এই সামেশনে হচ্ছে আমরা যোগ করি, আর এইখানে হচ্ছে এই সামেশনে হচ্ছে আমরা গুণ করি। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে এখানে করছে ওরা। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে 0 এর জন্য করছে। 0 এর জন্য করলে কি কি হবে? 0 এর জন্য করলে হচ্ছে x - x1 হবে, তাই না? 0 তো হবে না, কারণ j = i হইতে পারবে না। তাহলে x - x1 ইনটু x মাইনাস, গুণগুলো আবার একসাথে করে ফেলছে ওরা। x - x1 ডিভাইডেড বাই x0 - x1 ইনটু হচ্ছে x - x2 মানে 2 এর জন্য, আর x0 - x2। ঠিক আছে, তার সাথে f(x0), তারপরে তার সাথে প্লাস হচ্ছে, এই প্লাসটা তো এইখান থেকে আসছে, তাই না? এই প্লাসটা এইখান থেকে আসছে। তাহলে পরে L1 এর জন্য কি করব? L1 এর জন্য যখন বের করব LIX, L1x = হবে, তখন কিন্তু i j হইতে পারবে না, অর্থাৎ j = 1 হইতে পারবে না, j = 0 হইতে পারবে, আর j = 2 হইতে পারবে। বুঝছো? j = 0 হবে আর j = 2 হবে। ঠিক আছে, তাহলে দেখো j = 0 বসাইছে একবার, আর j = 2 বসাইছে একবার। এই দেখো 2 বসাইছে।
আর i কত এখানে? i হচ্ছে 1, এই দেখো, তাহলে i = 1 কিন্তু এখানে আছে, ঠিক আছে, i = 1 আছে, বুঝে গেছে? আর তারপরের বার কি হবে? তারপরের বার j = 2 হবে, তাই না? তাহলে j = 2 হইলে j = 2 এর জন্য আমরা এটা বসাইতে পারবো না, ঠিক আছে? তাহলে কি হবে? 0 আর 1 হবে, j = 0 হবে আর j হচ্ছে 1 হবে, বুঝতে পারছো? j = 0 হবে আর j = 1 হবে, আর i কত হবে? i = 2 হবে। এইভাবে দেখো, এই ইকুয়েশনটাকে আমরা এই দেখো n = 2 এর জন্য এইভাবে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি, ঠিক আছে? আমি তো চেষ্টা করলাম, এখন ইকুয়েশন লিখতে পারলে ভালো হইতো। যাই হোক, এটা কি বোঝা গেছে? এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে? কেউ একজন বলো, কি ক্লিয়ার হয়েছে? একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি একটু, আমাদের মনে হয় হ্যাঁ ক্লিয়ার তো হয়েছে মোটামুটি, ঠিক আছে। তোমরা আনমিউট করে তোমাদের করলে ভালো হয়। বলছেন ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক আছে। কেউ কিছু বলবা? প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে, রাইট, প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। অর্থাৎ n = 2 হইলে তোমার কাজটা কি আসলে? তোমার কাজ হচ্ছে সামেশন করা, ঠিক আছে? তোমার যদি n এর মান 2 হয় তাহলে 0 থেকে 2 পর্যন্ত তুমি কি করবা? যোগ করবা, তাই না? L0x f(x0) প্লাস L1x f(x1) প্লাস L2x f(x2), এটাই তো। এরপরের কাজটা কি? তোমার L0x L1x L2x বের করতে হবে। L0x L1x L2x কিভাবে বের করবা? সেটার জন্য আবার তোমার এই ইকুয়েশনের হেল্প নিতে হবে। L0x যখন বের করবা তখন j = 0 ইউজ করতে পারবা না। এখানেও কিন্তু আবার আরেকটা সামেশন, তাই না? এখানে তো সামেশন আছেই, এখানে হচ্ছে আরেকটা সামেশন, L বের করার জন্য আরেকটা সামেশন, কিন্তু এই সামেশনটা হচ্ছে আবার গুণ করা, বুঝছো? অর্থাৎ 0 থেকে এইটাকে গুণ করতে হবে। যেমন এখানে আমরা কি করছি? L0x f(x0) প্লাস L1x f(x1) করছি না? আর এইখানে আমরা করব হচ্ছে x - xj ডিভাইডেড বাই xi - xj ইনটু x - xj ডিভাইডেড বাই xi - xj, এভাবে, বুঝতে পারছো? গুণ করতে থাকবো। এবং মনে রাখবা যে L0x যখন বের করবা তখন j = 0 j = 0 ইউজ করা যাবে না, j = 0 এর জন্য এই কাজটা করা যাবে না। তাহলে j = 1 থেকে 2 পর্যন্ত করবা, মানে এখানেও তো সামেশন কাইন্ড অফ, তাই না? এটাও তো একটা সামেশন। আচ্ছা, আমাদের তো প্রায় টাইম হয়ে আসলো। হ্যাঁ, ম্যাথ করলে আসলে বোঝা যাবে। দেখো এখানে একটা অঙ্ক এখানে করা আছে, দেখো এই অঙ্কটা করে আমরা ক্লাস শেষ করব। ক্যালকুলেট, অঙ্কটা দেখো, x এর মান দেওয়া আছে 1 2 3 5 6, f(x) এর মান দেওয়া আছে 4.75 4 5.25 19.75 36। ক্যালকুলেট f(4) 4 এর মান দেওয়া নাই, তাই না? x এর মান 4 দেওয়া নাই, তাহলে x এর মান 4 এর জন্য f(x) বের করতে হবে ইউজিং লাগরাঞ্জ ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এখানে আবার তিনটা, একটা হচ্ছে অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3। অর্ডার 1 মানে n এর মান 1, বুঝছো? অর্ডার 2 মানে n এর মান 2, অর্ডার 3 মানে n এর মান 3, ঠিক আছে? তাহলে প্রথম অর্ডার 1 এর জন্য কি হবে? n এর মান হচ্ছে 1, তাই না? তাহলে i হচ্ছে 0 থেকে 1, তাই না? তাহলে কি হবে? x0 হচ্ছে 3 আর x1 হচ্ছে 5 হবে তখন। যেহেতু 4 বের করতেছি, তাহলে 4 বের করতে হলে আমার 3 আর 5 এর মাঝখানে বের করতেছি, তাই না? তাহলে 3 হচ্ছে আমার x0 আর 5 হচ্ছে x1, এটা ক্লিয়ার? x এর মান 3 হচ্ছে x0 আর x এর মান 5 হচ্ছে x1, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি হবে? L0 f(x0) প্লাস L1 f(x1), তাই না? L0 f(x0) প্লাস L1 f(x1). এরপরে আসো, L0 বের করতে গেলে কেমনে বের করবা? L0 বের করবা কিভাবে? L0 হবে হচ্ছে, ইকুয়েশনে আবার যাই না, L0 হচ্ছে x - xj ডিভাইডেড বাই xi - xj, x - xj ডিভাইডেড বাই xi - xj।
এক্স মাইনাস এক্স জে, তাহলে জিরোর জন্য তখন জিরোটা ইউজ করবা না, 1 ইউজ করবা। এক্স মাইনাস এক্স জে অর্থাৎ এক্স জে হচ্ছে 5, আর এক্স আই এক্স এক্স আই মাইনাস এক্স জে, তাই না? এক্স আই কত? এক্স জিরো, আর এক্স জে হচ্ছে 5, তাহলে 3 মাইনাস 5 ইনটু হচ্ছে এফ অফ এক্স ওয়ান। এফ অফ এক্স ওয়ানটা কত? এফ অফ এক্স ওয়ান হচ্ছে 5.25, ঠিক আছে? প্লাস হচ্ছে কি এক্স মাইনাস এক্স জে। এবার হচ্ছে এল এর মান হচ্ছে কত? এবার হচ্ছে আমরা এল ওয়ান বের করতেছি, তাই না? এল ওয়ান বের করতেছি, তাহলে এল ওয়ান বের করতে গেলে তখন আমরা এল এক্স জিরোটা ইউজ করব, তাই না? এক্স জিরো করব, তাহলে এক্স মাইনাস এক্স জিরো ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স জিরো, ঠিক আছে? এই বের হয়ে গেল এক নাম্বারটা করা হইলো। তারপরে 2 নাম্বারটা কি? 2 নম্বরে পয়েন্ট হচ্ছে কয়টা পয়েন্ট থাকবে? অর্ডার 2 হইলে এফ অফ 4 বের করতে বলছে, তাহলে তো আমরা কত থেকে করতে পারি? এই যে 2, 3 আর 5 ইউজ করতে পারি, বুঝছো? এক্স এর মান 2, এক্স এর মান 3 আর এক্স এর মান 5 ইউজ করতে পারি। এফ অফ এক্স এর মান হচ্ছে তখন হবে 4, 2 এর জন্য, 3 এর জন্য 5.25, 5 এর জন্য 19.75। তাহলে এখন কিন্তু ইকুয়েশনটা আরো বড় হয়ে যাবে। তাহলে দেখো কোয়াড্রেটিক ইন্টারপোলেশন হবে L0 f of x0 প্লাস L1 f of x1 প্লাস L2 f of x2, তাই তো? এটা ক্লিয়ার? এটা ভাই ইকুয়েশনটা কিভাবে লিখছি? n ইকুয়াল টু কত এখানে বলো তো? n ইকুয়াল টু 2, তাই না? তাহলে 0 থেকে 2 পর্যন্ত আমাদের সামেশন করতে হবে, n ইকুয়াল টু 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত সামেশন হবে L0 f of x0 প্লাস L1 f of x1 প্লাস L2 f of x2, ঠিক আছে? এবার তোমার কি করতে হবে? L0 L1 L2 বের করতে হবে। L0 যখন বের করবা তখন কিভাবে করবা? L0 যখন বের করবা তখন i ইকুয়াল টু j ইকুয়াল টু 0 ইউজ করতে পারবা না ইকুয়েশনে, তাই না? j ইকুয়াল টু 0 ইউজ করতে পারবা না, তাহলে 1 আর 2 ইউজ করতে হবে। তাহলে 1 কত? 3, x1 কত? 3 আর x2 হচ্ছে, সরি এখানে ভুল আছে, x1 হবে না, এটা x2 হচ্ছে 5, তাহলে x 3 ইনটু x 5 ডিভাইডেড বাই i হচ্ছে 0, তাই না? তাহলে 2 3 ইনটু 2 5 নিচে। আর এরপরের অংশে দেখো এইখানে হচ্ছে L1, তাই না? L1 যখন বের করতেছো তখন j ইকুয়াল টু 1 পারবা না, তাহলে তোমার ইউজ করতে হবে x0 আর x2, ঠিক আছে? x x0 ইনটু x x2 ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে x1 x0 x1 x2, এইটা। আর যখন L2 বের করবা, L2 যখন বের করবা তখন হচ্ছে x2 ইউজ করতে পারবা না, তাহলে ইউজ করতে হবে কি? x0 আর x1, তাহলে x x0 ইনটু x x1 ডিভাইডেড বাই x2 x0 x2 x1 ইনটু f of x2। দেখো তাহলে এটা হয়ে গেল। এটা কিন্তু একটা প্যাটার্ন আছে, তাই না? প্যাটার্নটা ধরতে পারলেই হয়ে গেল। আচ্ছা, সি নাম্বারটা করে দেন। n ইকুয়াল টু 3 এর জন্য তোমরা বাসায় করে দেখো কেমন হয় ইকুয়েশনটা, ঠিক আছে? এটা করে নাই ওরা, বি পর্যন্তই করছে। তা আমাদের সলভ পার্ট বি ইউজিং লাস্ট 3 পয়েন্টস। আচ্ছা, পার্ট এই বি নাম্বারটা কিন্তু এরা দেখো x2 এই 3টা পয়েন্ট নিয়ে করছে, তাই না? দাঁড়াও, আমি এই 3টা পয়েন্ট নিয়ে করছে, ঠিক আছে? তুমি কিন্তু চাইলে তোমার বের করতে হবে কি 4 এর জন্য, তাই না? 4 এর জন্য বের করতে হবে। 4 এর জন্য বের করতে হলে তুমি কিন্তু চাইলে এই 3টা পয়েন্ট নিয়েও করতে পারো। বুঝতে পারছো আমার কথা? x ইকুয়াল টু 4 এর জন্যই তো তুমি ফাংশনের মান বের করবা, তাহলে তুমি চাইলে এই পরের 3টা পয়েন্টও নিতে পারো, অথবা এইখানে যেটা করছে এই 3টা পয়েন্ট নিছে, এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। x এর ভ্যালু হচ্ছে তোমার 4, x এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালু 4 তো তোমার, তাই না? x এর ভ্যালু হচ্ছে 4, এখানে দেয় নাই, x এর ভ্যালু হচ্ছে 4 হবে এখানে। 4 এর জন্য তো বের করতেছি, তাই না? f of 4, তাহলে এখানে x এর জায়গায় 4 বসাবা, এখানেও x এর জায়গায় 4 বসাবা, ঠিক আছে? আমাদের মনে হয় ক্লাস মোটামুটি শেষ, আমরা এখানেই স্টপ করি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল মেসেজ করতে পারো আমাকে, বা তোমাদের কোনো প্রবলেম থাকলে আমি ক্লিয়ার করে দিব। এটা একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে
আমাদের এখানে আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের ঈদ ভালো কাটুক। তোমাদের ঈদের পরে আমরা আবার দেখা করব। আমাদের ঈদের পরে কিন্তু আর সপ্তাহে একটা ক্লাস থাকবে। তো আমাদের ওই ক্লাসটা হবে বৃহস্পতিবার সম্ভবত 11টা থেকে। একটু দেখে নিও রুটিনটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আসতে একটু লেট হয়ে গেছে স্যার, সমস্যা ছিল, আচ্ছা, নেট ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমরা তো মোটামুটি আচ্ছা রেকর্ডেড ভিডিও পাবা, সমস্যা নাই। তো ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঈদে ভালো মতো ঈদ কাটাও তোমরা। ঈদের মধ্যে খুব বেশি বাইরে যাবা না আশা করি, কারণ করোনা পরিস্থিতি তো এখনো আগের মতোই আছে, খুব বেশি মানে নরমাল হয় নাই। তোমাদের বাসায় সবাইকে ভালো বা সবাইকে নিয়ে ভালো থাকো, এই শুভকামনায় আমি শেষ করতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে।